প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। কক্সবাজার ডিসি কলেজে অনুষ্ঠিত একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা 2026-এর উচ্চতর গণিত প্রথম পত্রের বহু নির্বাচনী অংশের আজকে সমাধান নিয়ে আলোচনা করব। এই ক্লাসটা পাবলিক করার উদ্দেশ্যটা হলো ডিসি কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি অন্যান্য কলেজের শিক্ষার্থীরাও যাতে করে তোমরা উপকৃত হতে পারো। সো এই ক্লাসটা করে তোমরা এই প্যাটার্নের বা এই টাইপের যে কোনো এমসিকিউ আসলে যাতে তোমাদের একাদশ শ্রেণীর সাময়িক পরীক্ষা, টেস্ট পরীক্ষা এবং তোমাদের 27 সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা যদি এই প্যাটার্নের একটা প্রশ্ন তুমি পাও, যাতে তুমি নিজেরাই অ্যান্সার করতে পারো। সো তোমাদের একটা কাজ হবে, এই ক্লাসটা তোমরা নিজেরা করবা, পাশাপাশি তোমাদের বন্ধুদের এই ক্লাসটা করার জন্য উৎসাহিত করবা, অথবা তাদের আইডিগুলো এই ভিডিওর কমেন্ট বক্সে মেনশন করে দিবা। চলো ক্লাসটা একসাথে শুরু করি। সো ডিসি কলেজের প্রশ্নের প্যাটার্নটা ছিল এরকম, ওদের শুধুমাত্র ছিল 20টা এমসিকিউ। আমি আজকে 20টা এমসিকিউর একদম পুঙ্খানু ব্যাখ্যা করে দিব। যেহেতু প্রত্যেকটা প্রশ্ন আমি আলাদা করে স্লাইডে লিখছি, তাহলে এই স্লাইডগুলো আমি কমেন্টে তোমাদের সুবিধার্থে দিয়ে দিব। তোমরা কমেন্টের স্লাইডগুলোও তুমি দেখে নিতে পারবা। সো 1 নম্বর প্রশ্নটা দেখো, এখানে বলা হচ্ছে কি y - x = 4, y = এক সরলরেখা দ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব কত একক। ওকে, এখন লম্ব দূরত্ব বের করা বা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্বের একটা সূত্র আছে, সেটা হলো ধরো x প্লাস by প্লাস c1 = 0। এটা যে কোনো একটা সরল রেখা, এই সরল রেখার একটা সমান্তরাল রেখা ধরে নিলাম x প্লাস by প্লাস c2 = 0। এই দুইটা হলো সমান্তরাল রেখা। দুইটা রেখা সমান্তরাল হওয়ার শর্ত হলো ঢালদ্বয় পরস্পর সমান হবে। তাছাড়া তুমি আরও সহজে বুঝতে পারবা, এক্স এর সহগ আর ওয়াই এর সহগ সেম হবে, চিহ্নটাও সেম হবে। ওকে, এই দুইটা রেখার বা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব আমরা যেভাবে বের করি, মডুলাস অফ c1 - c2, অর্থাৎ কনস্ট্যান্ট 1 মাইনাস কনস্ট্যান্ট 2 ডিভাইডেড বাই √ এক্স এর সহগের বর্গ ওয়াই সহগের বর্গের, অর্থাৎ যোগফলের বর্গমূল। এটা হলো দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্বের সূত্র। ওকে, তাহলে এই রেখাটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি, -x প্লাস ওয়াই মাইনাস 4 = 0। সো মাইনাস দ্বারা গুণ করে দিতে পারো x - y প্লাস 4 = 0। ওকে, দ্বিতীয় রেখা যেটা আছে y = x, এটাকে তুমি লিখতে পারবা x - y = 0। ঠিক আছে, এখন এই দুইটা হচ্ছে সমান্তরাল রেখা। এই সমান্তরাল রেখা কেমনে বুঝবা তুমি? তাহলে দেখো, এখানে x এর সহগ 1, এখানে x এর সহগ 1, এখানে y এর সহগ -1, এখানে y এর সহগ -1। আচ্ছা, এই দুটার মধ্যবর্তী দূরত্ব যদি আমরা বের করি, তাহলে এখানে ধ্রুবপদ হচ্ছে 4 মাইনাস এখানে কনস্ট্যান্ট নাই বলতে 0, তাহলে ডিভাইডেড বাই √ x এর সহগের বর্গ, এখানে হচ্ছে 1 প্লাস ওয়াই এর সহগের বর্গ -1 থাকবে। এখন দেখো, উপরে থাকবে হচ্ছে 4, নিচে √2 থাকবে। 4কে যেহেতু আমরা 2 × 2 লিখতে পারবো, তাহলে এটার একেবারে 2√2 আকারে তুমি লিখতে পারবা। অর্থাৎ এটার অ্যান্সার হবে ঘ নাম্বার 2√2। নাম্বার প্রশ্নটা x - 2y - 5 = 0, 2x প্লাস 4y - 1 = 0 দুইটি সরলরেখার সমীকরণ। এই দুইটা সরলরেখার সমীকরণের জন্য 3টা অপশন দেওয়া আছে। যদি তোমার বহুপদী প্রশ্ন আসে, তুমি অপশন টেস্ট করেও কিন্তু অ্যান্সার বের করে দিতে পারবা। ওকে, আচ্ছা দেখো, আমাদের 3 নম্বরে বলা হচ্ছে কি রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। তাহলে দুইটা রেখা কখন মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়? যদি রেখাদ্বয় পরস্পর সমান্তরাল হয়, রেখাদ্বয় পরস্পর সমান্তরাল হয়। আচ্ছা, আমরা এরা সমান্তরাল কিনা প্রমাণ করব হলো ঢাল দিয়ে। ঠিক আছে, ধরো যারা ঢাল বের করতে পারো বা পারো না, তারা দেখে নিবা x প্লাস by প্লাস c = 0। এটা একটা রেখার সমীকরণ। তাহলে এই রেখার ঢাল বের করার সহজ সূত্র হচ্ছে -a/b, -a/b, অর্থাৎ x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ, -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ দিয়ে তুমি এই যে কোনো একটা রেখার ঢাল বের করতে পারবে। আরও অনেকগুলো পদ্ধতি আছে ঢাল বের করার, স্থানাঙ্ক দিয়েও করা যায়, তারপর হচ্ছে y = mx প্লাস c এর সাথে তুলনা করেও করা যায়, y = mx এর সাথে তুলনা করেও ঢাল বের করা যায়। আচ্ছা, এখন দেখো এই রেখার ঢাল কত হয়, m1 = -x এর সহগ হচ্ছে 1, y এর সহগ হচ্ছে -2। সো এখানে ঢাল আসবে হচ্ছে 1/2। ওকে, 2 নম্বর রেখার ঢাল কত আসে দেখো, এটাকে m2 ধরলে -x এর সহগ হচ্ছে 2, y এর সহগ হলো 4, তাহলে -1/2 আসছে। দেখো, m1 আর m2 এই দুইটা রেখার ঢাল কিন্তু কি হয় নাই, সমান হয় নাই। তাহলে দুইটা রেখার ঢাল সমান না হওয়া মানে কি, রেখাটা সমান্তরাল নয়। তাহলে সমান্তরাল না হলে তাদের মধ্যবর্তী কোণ 0 হবে না, তাহলে এই অপশনটা আমাদের হচ্ছে না।
তারপরে দেখো দ্বিতীয় রেখার ডাল -1/2। সো আমরা দ্বিতীয় রেখার ডাল অলরেডি -1/2 পেয়ে গেছি, তাহলে এটা আমাদের শুদ্ধ উত্তর। আর একটা দেখো রেখাদের ছেদবিন্দু হচ্ছে এটা, যেহেতু এটা হয় নাই তাহলে 2 এবং 1 হচ্ছে এদের সঠিক উত্তর। তুমি চাইলে এটাকে আর অন্যভাবে টেস্ট করে দেখতে পারো, যেমন রেখাদের ছেদবিন্দু 11/4, -9/8 কিনা। তাহলে ছেদবিন্দু আমরা কেমনে বের করি? দুইটা রেখার ছেদবিন্দু বের করা মানে রেখাদ্বয়কে সমাধান করা। সমাধান তুমি যে কোনো একটা পদ্ধতিতে করতে পারো, অপনয়ন, প্রতিস্থাপন, বজ্রগুণন, বা তুমি এটা ক্যালকুলেটর দিয়েও সমাধান করে এটা অপশন টেস্ট করে নিতে পারবা। তাহলে এটা সমাধান করলে এটার অ্যান্সার অবশ্যই বা ছেদবিন্দুর স্থানাঙ্ক 11/4 -9/8 আসবে। ওকে, 3 নম্বর প্রশ্নটা দেখো, বলা হচ্ছে কি পি এর মান কত হলে 2x - y + 6 = 0 ও 3x + py - 3 = 0 রেখাদ্বয় পরস্পর লম্ব হবে। আচ্ছা, তাহলে দুইটা রেখা সমান্তরাল হওয়ার শর্ত হলো ডালদ্বয় পরস্পর সমান হবে। দুইটা রেখা লম্ব হওয়ার শর্ত হলো ডালদ্বয়ের গুণফল -1 হবে। এটা একটু মনে রাখতে হবে। দুইটা রেখা সমান্তরাল হওয়ার শর্ত হলো ডালদ্বয় পরস্পর সমান, দুইটা রেখা লম্ব হওয়ার শর্ত হলো ডালদ্বয়ের গুণফল -1। তো আমাদের যেহেতু স্পেসিফিকভাবে লম্ব বলে দিছে, সো আমরা এই শর্তটা অ্যাপ্লাই করব। ওকে, এটার ঢাল বের করো। এটার ডাল m1 - x এর সহগ / y এর সহগ, অর্থাৎ এখানে 2 আসবে। তাহলে দ্বিতীয় রেখার ডাল যদি তুমি বের করো, দেখো এখানে -x এর সহগ হচ্ছে 3, y এর সহগ হচ্ছে কত p। ওকে, আমাদের যেহেতু লম্ব বলছে তাহলে ডালদ্বয়ের গুণফল -1, তাহলে 2 × কত হবে -3/p = -1 হবে। ওকে, এখন দেখো এখান থেকে কত হয় -6 / p = -1, সুতরাং p = আমরা পাবো কত 6। এটা হচ্ছে আমাদের সমাধান। ঠিক আছে, তাহলে মনে রাখতে হবে কি দুইটা রেখা পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত ঢালদ্বয় পরস্পর সমান, দুইটা রেখা লম্ব হওয়ার শর্ত হলো ঢালদ্বয়ের গুণফল -1 হবে। আচ্ছা, 4 নম্বর প্রশ্নটা, y + x = 0 সরলরেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে। x অক্ষের ধনাত্মক দিকের সাথে এই রেখাটা কত কোণ উৎপন্ন করে সেটা আমরা একটু বের করে নিব। আমাদের দেওয়া আছে y + x = 0, সো এটার যদি আমরা ঢাল বের করি y = -x। এখন এটাকে আমরা তুলনা করব y = mx এর সাথে। কেন? এখানে কনস্ট্যান্ট নাই। কনস্ট্যান্ট নাই মানে এটা হচ্ছে মূল বিন্দুগামী একটা সরল রেখা। এই যে মূল বিন্দুগামী যে সরল রেখাটা আসছে এটার সাথে যদি তুলনা করি, তাহলে বলো তো ঢালের মান কত আসবে? ঢালের মান -1। এখানে x এর সহগ যেমন m, এখানে x এর সহগ -1। আচ্ছা, আমরা ট্যানজেন্টের মানকে তো ঢাল বলি, তাই না? তাহলে ট্যানজেন্টের মানকে যদি ঢাল বলি, এটাকে কি লিখতে পারবো? tan θ = -1। এখন বলো কোন কোন চতুর্ভাগে ট্যানের ভ্যালু মাইনাস হয়? তাহলে কোন কোন চতুর্ভাগে হয়? ট্যানের ক্ষেত্রে প্রথম চতুর্ভাগে হচ্ছে প্লাস, দ্বিতীয় চতুর্ভাগে মাইনাস, তাই না? ট্যানের এখানে পজিটিভ ভ্যালু আসে আর এই চতুর্ভাগে পজিটিভ ভ্যালু আসে দ্বিতীয় চতুর্ভাগ, এবং চতুর্থ চতুর্ভাগে হচ্ছে ট্যান নেগেটিভ। আমরা যদি দ্বিতীয় চতুর্ভাগে বিন্দুটা দেখাই তাহলে আমাকে কি করতে হবে? 180 মাইনাস করতে হবে। 180 মাইনাস করতে হবে। আমরা যদি চতুর্থ চতুর্ভাগে দেখাই তাহলে 360 মাইনাস করতে হবে, তাই না? আচ্ছা, এখন এখানে একটু মানটা বের করলে ধরো tan θ সমান আমরা কি লিখতে পারবো? -tan 45 ডিগ্রি, -tan 45 ডিগ্রি। এখন দেখো আমাদের অপশন যেগুলো দেওয়া আছে 45 ডিগ্রি, তাহলে এটা তো কখনো হবে না, যেহেতু এটা প্রথম চতুর্ভাগ। 136 ডিগ্রি, এটা হয় কিনা একটু আমরা দেখব। তাহলে এখন এই যে মাইনাসটা যদি তুমি প্লাস করতে চাও তাহলে এখানে লিখতে হবে হয় 180 - 45, অথবা তুমি লিখতে পারো tan 360 ডিগ্রি -45। এবারে দেখো tan তো ওই পাশ থেকে চলে যাবে, তাহলে থিটা ইকুয়াল তোমার ভ্যালু কত আসবে? 180 থেকে যদি 45 বিয়োগ করো তাহলে কত আসবে? 135 ডিগ্রি। আর দ্বিতীয় ক্ষেত্রে tan যদি বাদ দাও, থিটা ইকুয়াল দেখো 360 থেকে যদি 45 বিয়োগ করো 315 ডিগ্রি। এই যে এই রেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে হয় 135 ডিগ্রি কোণ উৎপন্ন করবে অথবা 315 ডিগ্রি কোণ তৈরি করবে। তাহলে আমাদের অপশনে দেখো 136 ডিগ্রি এটা হবে না, 225 ডিগ্রি এটা হবে না, তাহলে আমাদের শুদ্ধ উত্তর হচ্ছে কত? 315 ডিগ্রি। বুঝতে পারছো তো? ওকে, এরপরে দেখো 5 নম্বর প্রশ্নটা, এটাও সরলরেখার একটা প্রশ্ন। এখানে তোমার দেওয়া আছে কি একটি সরলরেখার ঢাল 2/3, y অক্ষের খণ্ডিত অংশ হলো -5। আচ্ছা,
আমরা একটা সরলরেখার আদর্শ সমীকরণ জানি y ইকুয়াল mx প্লাস সি, y ইকুয়াল mx প্লাস সি। আচ্ছা, এই যে সরলরেখাটা এখানে ঢাল হচ্ছে m আর c হলো y অক্ষের ছেদাংশ বা খণ্ডিতাংশ। সো আমাদের y অক্ষের ছেদাংশ বা খণ্ডিতাংশ -5 দেওয়া আছে। দেখো তো c এর ভ্যালু কত দেওয়া আছে, -5। ঢাল কত দেওয়া আছে, ঢালের ভ্যালু দেওয়া আছে 2/3। তাহলে এখানে তুমি বসিয়ে দাও। এখানে যদি মানটা বসাও ইকুয়াল m এর জায়গায় বসাবো তুমি 2/3 ইন্টু এক্স, আর সি এর ভ্যালু -5 বসালে এটা -5 হয়ে যাবে। আচ্ছা, এখন দেখো তুমি এটাকে সরল করো, সরল করলে লসাগু 3 নিতে পারো। 2x মাইনাস কত 15 আসবে, আর গুণন করে দাও 3y ইকুয়াল 2x মাইনাস 15। ঠিক আছে, এবার দেখো এটাকে সাজায় লিখলে তোমার কি আসবে, 2x মাইনাস 3y ইকুয়াল 15। এটাই হলো আমাদের কিসের সমীকরণ, 2/3 ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ, যেখানে y অক্ষের ছেদাংশ হচ্ছে -5। 2x মাইনাস 3y ইকুয়াল 15, এই যে এটা 2x মাইনাস 3y ইকুয়াল 15। বুঝতে পারছো? আচ্ছা, আর একটা ব্যাপার, যদি এখানে ধ্রুবপদ না থাকে তাহলে বুঝে নিতে হবে এটা মূলবিন্দুগামী একটা সরলরেখা। তাহলে মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ কত, y ইকুয়াল শুধু mx। এখানে কোনো কনস্ট্যান্ট থাকবে না। কেন কনস্ট্যান্ট থাকবে না, মূলবিন্দুটা যদি এখানে বসাও x আর y এর জায়গায় যদি 0 0 বসাও তাহলে c এর ভ্যালু 0 হয়ে যাবে, যার কারণে এখানে কোনো ধ্রুবপদ থাকবে না। 6 নম্বর প্রশ্নটা দেখো, এটা একটা বৃত্ত অধ্যায় থেকে আসছে। বলা হচ্ছে কি x স্কয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 100। আমাদের তিনটা অপশন দেওয়া আছে। বলা হচ্ছে কি এর কেন্দ্র 0 0, এর ব্যাসার্ধ 10 একক, কেন্দ্র মূল বিন্দুতে অবস্থিত। এরকম বৃত্তের সমীকরণ হচ্ছে এটা, x স্কয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার। তো তুমি এটাকে কি লিখতে পারবা, x স্কয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 10 স্কোয়ার লেখা যাবে। তাহলে বলো এটার কেন্দ্রের স্থানাঙ্ক কত, 0 0, এটার ব্যাসার্ধ কত 10 একক, ব্যাসার্ধ কত 10 একক। তাহলে এটার কেন্দ্র হচ্ছে 0 0, ব্যাসার্ধ হচ্ছে 10 একক। এখন আমরা এক্স অক্ষের খণ্ডিতাংশ বের করব। তাহলে এক্স অক্ষের খণ্ডিতাংশের সূত্র কি, 2√g স্কয়ার মাইনাস সি, জি স্কয়ার মাইনাস সি। তোমরা পড়ছো না এই বৃত্তের একটা সাধারণ সমীকরণ, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0। ঠিক আছে, এখানে 2√, দেখো এখানে যেহেতু জি নাই অর্থাৎ এক্স এর কোনো সহগ নাই, তাহলে এটা 0, 0 স্কয়ার মাইনাস তুমি 100টাকে যদি এই পাশে নিয়ে আসো -100 হবে, এই যে -100 হবে। তাহলে কত থাকতেছে, 2√100 হবে। তাহলে 100কে রুট করলে কত আসবে, 2 × 10 অর্থাৎ 20। এটাই হচ্ছে এক্স অক্ষের খণ্ডিতাংশ। তাহলে আমাদের তিনটাই হচ্ছে শুদ্ধ। এখানে সঠিক উত্তর হবে 1 2 3। বোঝা গেছে? ওকে, এরপরে 7 নম্বর প্রশ্নটা দেখো, আর ইকুয়াল এ সমীকরণটি কি নির্দেশ করে? অনেকে বুঝতে পারবে না, আর ইকুয়াল এ কেন দিল। এই যে তোমরা পোলার স্থানাঙ্ক কার্তেশিয়ান স্থানাঙ্ক শিখছো, পোলার সমীকরণ থেকে কার্তেশিয়ান সমীকরণ নির্ণয়, কার্তেশিয়ান সমীকরণ থেকে পোলার সমীকরণ নির্ণয়, এই ধারাবাহিকের কনসেপ্ট থেকে এটা আসছে, যেখানে আর ইকুয়াল এ অর্থাৎ আর যেহেতু দেওয়া আছে এটা একটা পোলার সমীকরণ, তুমি এটাকে কার্তেশিয়ান সমীকরণে কনভার্ট করে তুমি সমাধান করে নিতে পারবা। আমরা পোলার স্থানাঙ্ক এই যে আর থিটা জানি, আর কার্তেশিয়ান স্থানাঙ্ক হলো এক্স ওয়াই। এদের মধ্যে সম্পর্কিত সূত্র এক্স ইকুয়াল আর কস থিটা, ওয়াই ইকুয়াল আর সাইন থিটা, যেখানে আর স্কোয়ার সমান তুমি লিখতে পারবা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর এভাবে আমরা ভেক্টোরিয়াল কোণ থিটাও বের করতে পারি। আচ্ছা, এখন দেখো আর এর ভ্যালু যদি তুমি এখানে বসিয়ে দাও তাহলে কি লেখা যাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এ লেখা যাবে। উভয় পাশে বর্গ করো তো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কত আসবে, এ স্কোয়ার। আমরা একটু আগে তো করছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার। এটা এমন একটা বৃত্তের সমীকরণ যেটার কেন্দ্র মূল বিন্দুতে, যার কেন্দ্রের স্থানাঙ্ক হলো 0 0। তাহলে বলতেই তো পারছো এটার কিসের সমীকরণ, একটি বৃত্তের সমীকরণ। ওকে, 8 নম্বর প্রশ্নটা দেখো, এটা একটা উদ্দীপক 8 এবং 9 একসাথে তোমাকে সমাধান করতে বলছে। দেখো 8 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার -4x -6y প্লাস সি ইকুয়াল 0 বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করলে সি এর মান বের করো। তাহলে ওয়াই অক্ষকে স্পর্শ করলে সি এর মান বের করো। দেখো একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে, একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করার শর্ত হলো জি স্কোয়ার ইকুয়াল সি। একটা বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করার শর্ত হলো এফ স্কোয়ার ইকুয়াল সি। একটা বৃত্ত উভয় অক্ষকে স্পর্শ করার শর্ত হলো জি স্কোয়ার ইকুয়াল এফ স্কোয়ার ইকুয়াল সি। ঠিক আছে, এখন যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করছে না বলে ওয়াই অক্ষকে স্পর্শ করার কথা বলছে, তাহলে আমরা এফ স্কোয়ার ইকুয়াল সি, তাহলে এফ স্কোয়ার ইকুয়াল সি বের করার জন্য তোমার এফ এর মান লাগবে। এফ এর মান কার সহগ,
টু ওয়াইয়ের সহগ যেটা আছে সেটাই হচ্ছে এফ এর মান। আচ্ছা, আমরা এই সমীকরণ থেকে কি করে নিতে পারি, এখানে এফ এর মান বের করব, যেমন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দেখো মাইনাস এখানে কত আছে, 4x আছে, মাইনাস 6y আছে, প্লাস সি ইকুয়াল 0 আছে। তাহলে এখানে ওয়াই এর সহগ হচ্ছে কত, -6, এক্স এর সহগ হচ্ছে কত, -4। তোমাদের একটা কথা বলে রাখি, এফ বের করার সবচেয়ে সহজ পদ্ধতি হলো ওয়াই এর সহগকে 2 দিয়ে ভাগ করা। তাহলে এফ ইকুয়াল তুমি লিখতে পারবা -6/2। আর জি বের করার সবচেয়ে সহজ পদ্ধতি হলো এক্স এর যে সহগটা আছে সেটাকে 2 দিয়ে ভাগ করা। তো যেহেতু আমাদের জি লাগবে না, আমরা এফটাই বের করি। তাহলে এখানে এফ এর ভ্যালু আসতেছে কত, -3। সো এখানে -3 বসাও, -3 স্কোয়ার ইকুয়াল সি হলে, সুতরাং সি এর ভ্যালু হচ্ছে কত, 9। এটা হলো তোমার সি এর মান বা ধ্রুবপদের মান। এরপরে প্রশ্নটা 9 নম্বর, এটাও হচ্ছে 8 নম্বরের সেম প্রশ্নটার আদলে করা। দেখো এটা এই বৃত্তের ক্ষেত্রে ওয়াই অক্ষকে স্পর্শ করলে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক বের করো। আচ্ছা, একটা বৃত্ত যদি তোমার কোথায় স্পর্শ করে, ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাহলে তুমি কি পাবা? ওয়াই অক্ষকে স্পর্শ হলে তুমি কি পাবা? দেখো একটা বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করছে, ধরো এটা ওয়াই অক্ষকে স্পর্শ করছে, এই যে ওয়াই অক্ষকে স্পর্শ করলো, এটা হচ্ছে ওয়াই অক্ষ। ওয়াই অক্ষকে স্পর্শ করলে তাহলে এই স্পর্শ বিন্দুতে, তুমি তো জানো স্পর্শ বিন্দুতে বুস 0 হবে। কি 0 হবে? বুস 0 হবে অবশ্যই। এই বৃত্তটা যদি এক্স অক্ষকে স্পর্শ করতো তাহলে স্পর্শ বিন্দুতে কুটি 0 হতো, কারণ এক্স অক্ষের উপর কুটি 0, ওয়াই অক্ষের উপর বুস 0। তাহলে আমরা অলরেডি তো এফ এর মান জানি, এফ এর মান পাইলাম কত, আগের কনসেপ্টে এখানে এফ এর মান পাইছি কত, -3। তাহলে দেখো যেহেতু এক্স অক্ষের ধনাত্মক দিকে আছে, তাহলে এটা তুমি পজিটিভ মানটা নিলে হয়ে যাবে। তাহলে এই যে বিন্দুতে স্পর্শ করছে এই বিন্দুর স্থানাঙ্ক হবে 0,3, 0, কত 3। এটা হচ্ছে তোমার স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক। এবার দেখো 10 নম্বর প্রশ্নটা, একটি বৃত্তের কেন্দ্র দেওয়া আছে আমাদের। তাহলে বৃত্তের কেন্দ্র বলছে কত, 6, -4, এবং বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে। তাহলে বৃত্তের ব্যাসের মান কত, বৃত্তটির ব্যাসের মান কত? আচ্ছা, একটা ব্যাপার খেয়াল করো, ধরো আমরা একটা বৃত্ত অঙ্কন করব, একটা বৃত্ত অঙ্কন করব। এই বৃত্তটা কাকে স্পর্শ করবে? এই বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে, ধরো এক্স অক্ষকে স্পর্শ করে, ঠিক আছে। ধরো এই বৃত্তের কেন্দ্র দেওয়া আছে তোমার, এটার কেন্দ্র দেওয়া আছে ধরো h, এটার কেন্দ্র দেওয়া আছে কত, h, তাহলে এই বৃত্তটা কাকে স্পর্শ করে? এক্স অক্ষকে স্পর্শ করে। তাহলে দেখো তো, এই যে এখান থেকে যদি তুমি এই দূরত্বটা নাও, তাহলে এটাই তার ব্যাসার্ধ কিনা, এটা তার কি ব্যাসার্ধ। তাহলে এই ব্যাসার্ধটা কার সমান? এটা হলো কোটির পরম মানের সমান। কোটির কার? পরম মানের সমান। তাহলে একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে, তার ওই বৃত্তের ব্যাসার্ধ হবে কোটির পরম মানের সমান। একটা বৃত্ত যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে, ওই বৃত্তের ব্যাসার্ধ হবে ভুজের পরম মানের সমান। কেন? ব্যাসার্ধ মানে তো দূরত্ব বা দৈর্ঘ্য, সেটা তো মাইনাস হইতে পারবে না, সেই জন্য পরম মানটি ইউজ করবো। তাহলে এটা যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে এটার ব্যাসার্ধ তুমি কেমনে বের করবা? ব্যাসার্ধ হবে কোটির পরম মানের সমান। আচ্ছা, আমাদের যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করার কথা বলছে, তাহলে কোটির পরম মানের সমান ব্যাসার্ধ কত বলো তো, -4। তাহলে এখানে কত আসবে, 4। এটার ব্যাসার্ধ 4। তাহলে ব্যাসার্ধ আর এর মান যদি 4 হয়, আমাদের তো বলছে ব্যাস বের করো, ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে ব্যাস কত হবে, 2 × 4 = 8। এটা হচ্ছে তোমার ব্যাস। বুঝতে পারছো? তাহলে একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে তার ব্যাসার্ধ হবে কেন্দ্রের কোটির পরম মানের সমান, ওয়াই অক্ষকে স্পর্শ করলে তার ব্যাসার্ধ হবে ভুজের পরম মানের সমান। ওকে, 11 নম্বর প্রশ্নটা, এটা হচ্ছে ত্রিকোণমিতি অধ্যায় থেকে আসছে। এটাও তুমি সরাসরি ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারবা, তবে আমি তোমাদের সূত্র দিয়ে এটা করে দেখাচ্ছি। এখন দেখো, আমরা এই যে tan a + b এর একটা সূত্র পড়ছি না, tan a + b। tan a + b এর সূত্র কি বলতো, tan a + tan b ডিভাইডেড বাই 1 - tan a tan b, 1 - tan a tan b, তাই না? আচ্ছা, এখন 17 আর যদি তুমি 28 কি করো, যোগ করো, তাহলে কত হয়? 17 আর 28 যোগ করলে 45 হয়। তো তুমি এটা লিখতে পারবো না, tan 45 ডিগ্রি। আমরা তো জানি tan 45 ডিগ্রি ইকুয়াল কত, 1। ওকে, এখন দেখো tan 45-কে আমরা 17 + 28 লিখব,
28 ইকুয়াল 1 লিখবো। এখন এটাকে tan a প্লাস বি এর সূত্র করো, তাহলে tan a প্লাস বি এর সূত্র করলে এখানে কি থাকবে দেখো, উপরে থাকে হলো 10, তাহলে 70 ডিগ্রি প্লাস 10 28 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস 10 70 ডিগ্রি 10 28 ডিগ্রি। আর গুণন করে ফেলি, এই যে 10 70 ডিগ্রি প্লাস 10 28 ডিগ্রি ইকুয়াল এখানে থাকবে 1 মাইনাস 10 70 ডিগ্রি ইন্টু 10 28 ডিগ্রি। এই অংশটাকে এই পাশে পক্ষান্তর করলে ইকুয়াল 1 আসবে, অর্থাৎ এটার অ্যান্সার হবে 1। তুমি যদি সূত্র দিয়ে করতে ইচ্ছুক না হও তাহলে এটা সরাসরি ক্যালকুলেটর দিয়ে এটার অ্যান্সার বের করতে পারবা। এরপরে দেখো, এটা একটা বহুপদী প্রশ্ন, নিচের তথ্যের আলোকে 12 এবং 13 নম্বর প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ দুইটা বহুপদী প্রশ্ন দেওয়া আছে। এখানে 12 নম্বর প্রশ্নটা হলো এ নট ইকুয়াল বি এবং সাইন এ প্লাস কজ এ ইকুয়াল সাইন বি প্লাস কজ বি হলে তাহলে কজ এ প্লাস বি এর মান বের করতে হবে। ঠিক আছে, আমরা এটাকে স্বাভাবিক একটা সূত্র দিয়ে করে ফেলতে পারবো। ধরো সাইন এ, এই সাইন বিটা যদি এই পাশে নিয়ে আসো মাইনাস সাইন বি ইকুয়াল এখানে থাকবে কজ বি, এটাই পাশে পক্ষান্তর করে দাও মাইনাস কজ এ। আচ্ছা, সিডি মডেলের সূত্র 2 কস সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 সাইন সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এ পাশে কস সি মাইনাস কস ডি এর সূত্র, তাহলে 2 সাইন সি প্লাস ডি বাই 2, সি কত, তাহলে বি প্লাস এ ডিভাইডেড বাই 2, তারপর হচ্ছে কত সাইন ডি মাইনাস সি, ডি মাইনাস সি বলতে এটা হচ্ছে সি ধরলাম, এটা ডি ধরলাম, এ মাইনাস বি ডিভাইডেড বাই 2। তাহলে সিডি মডেলের সূত্র, এই যে সিডি মডেলের সূত্র আশা করছি তোমরা সবাই জানো। তাহলে সাইন সি মাইনাস সাইন ডি কস সি মাইনাস কস ডি, দেখো উভয় পাশ থেকে 2 2 চলে যাবে, সাইন এ মাইনাস বি সাইন এ মাইনাস বি, এটাও কাটাকাটি যাবে। তাহলে আমাদের ফাইনালি যে অংশটা থাকে কস এ প্লাস বি ডিভাইডেড বাই 2, এখানে থাকবে সাইন এ প্লাস বি ডিভাইডেড বাই 2। ওকে, এখন দেখো এটার অ্যান্সার কিন্তু আমরা অলরেডি পেয়ে গেলাম, সাইন এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হবে কার ভ্যালু, কস এ প্লাস বি ডিভাইডেড বাই 2, এটা সূত্র থেকে দেওয়া একটা এমসিকিউ। আচ্ছা, যদি তুমি সাইনটা এই পাশে ভাগ দাও তাহলে কি হবে, কস বাই সাইন হবে, তাহলে তুমি কি লিখতে পারবে, এটাকে একেবারে কট লিখতে পারবে না, কট এ প্লাস বি ডিভাইডেড বাই 2 ইকুয়াল কত আসবে, 1 আসবে, তাই তো, কট এ প্লাস বি ডিভাইডেড বাই 2 ইকুয়াল 1। এই যে দেখো তোমার 13 নম্বর প্রশ্নটা তোমাকে বলা হচ্ছে কি কট এ প্লাস বি ডিভাইডেড বাই 2 এর ভ্যালু কত, তাহলে আমরা এখন কি পাইলাম, কট এ প্লাস বি ডিভাইডেড বাই 2 ইকুয়াল 1, তাহলে এটার অ্যান্সার হবে কত, 1। ঠিক আছে, এরপরে দেখো 14 নম্বর প্রশ্ন, এটা একটা বহুপদী প্রশ্ন, এটা তোমাদের ত্রিকোণমিতির একদম সর্বশেষ অধ্যায় থেকে দেওয়া হয়েছে। বলা হচ্ছে কি যে কোনো ত্রিভুজের বেলায় এই তিনটা শর্ত মধ্যে কোনগুলা সত্য হবে। আমরা ত্রিভুজের একটা কোসাইন সূত্রে পড়ছি, ত্রিভুজের কোসাইন সূত্র হলো এরকম, কস এ ইকুয়াল এখানে হয়ে যাবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2 বিসি। তারপর হলো কস বি বের করার সূত্র হলো এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2 সি এ। এরপর হলো কস সি বের করার সূত্র হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2 এ বি। এটা মনে রাখাও কিন্তু অনেক সহজ, এটাকে দুইভাবে লেখা যায়, তুমি এটাকে আর গুণন করলে এ স্কোয়ার সমানও তুমি লিখতে পারবে, অর্থাৎ এটা আর গুণন করে দিলে এটার সাথে 2 বি সি কজ এ হবে, এটাকে আর গুণন করে দিলে 2 সি এ কস বি হবে, এটাকে আর গুণন করে দিলে 2 এ বি কস সি হবে। এই যে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি এগুলো হচ্ছে কোণের ভ্যালু, আর এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বা এ বি সি হলো তোমার বাহু। প্রথম যেটা দেওয়া আছে দেখো তো, এ স্কোয়ার ইকুয়াল বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 2 বি সি আছে, তাহলে এটা শুদ্ধ নয় কেন, এখানে একটা 2 থাকার কথা, যেহেতু এটা 2 নয় তাহলে এই অপশনটা আমরা নিতে পারবো না। তাহলে 2 নম্বরটা দেখো, কজ এ সমান বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইড বাই 2 বি সি, কজ এর ক্ষেত্রে মাইনাস এ স্কোয়ার হবে, কজ বি এর ক্ষেত্রে মাইনাস বি স্কোয়ার হবে, তাহলে এটা শুদ্ধ। তাহলে দেখো বি স্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2 সি এ কজ বি, তাহলে এটাও হচ্ছে আমাদের শুদ্ধ, এটার শুদ্ধ উত্তর হচ্ছে কত, 2 3। 2 3 এক নাম্বার অপশনটা শুদ্ধ হইতো যদি এখানে একটা কি থাকতো, 2 থাকতো। আশা করি বুঝতে পারছো সবাই। 15 নম্বর প্রশ্ন, এটা একটা অন্তরজ নির্ণয় অর্থাৎ অন্তরীকরণের অধ্যায়ের এমসিকিউ। এখানে বলা হচ্ছে ডিডি এক্স অফ 3 টু দি পাওয়ার এক্স এর ভ্যালু কত। আচ্ছা, এটা জানতে গেলে আমাদের একটা অন্তরজের সূত্র জানতে হবে, সেটা হলো এ টু দি পাওয়ার এক্স। এ টু দি পাওয়ার এক্স এর অন্তরজ হলো এ টু দি পাওয়ার এক্স লনে। আচ্ছা, আরেকটা ই টু দি পাওয়ার এক্স এর অন্তরজ আছে,
ই টু দি পাওয়ার এক্স এর অন্তরজ হলো ই টু দি পাওয়ার এক্স। আমরা অনেকেই বুঝি না কখন ই টু দি পাওয়ার এক্স এর সূত্র করব, কখন এ টু দি পাওয়ার এক্স এর করব। আচ্ছা, ধরো ই এর পাওয়ার বাদ দিয়ে যে কোনো সংখ্যার বা এরকম ধ্রুবকের বা সংখ্যার পাওয়ার যদি তোমার এক্স এর ফাংশন দেয়, তাহলে তোমাকে অবশ্যই এ টু দি পাওয়ার এক্স এর সূত্র দিয়ে অন্তরজ বের করতে হবে। আচ্ছা, এখন দেখো 3 টু দি পাওয়ার এক্স এর তাহলে অন্তরজ কি হবে? এ টু দি পাওয়ার এক্স এর যেহেতু এ টু দি পাওয়ার এক্স লনে, এটা হবে 3 টু দি পাওয়ার এক্স লন 3। 3 টু দি পাওয়ার এক্স কত? লন 3। এটা হচ্ছে তোমার অ্যান্সার। এরপরে 16 নম্বর প্রশ্ন, এক্স এর সাপেক্ষে লন এক্স এর অন্তরজ নির্ণয় করো। তাহলে আমরা কি জানি? লন এক্স এর একটা অন্তরজ জানি, তাই না? লন এক্স এর অন্তরজ হচ্ছে কত? 1/x। লন এক্স এর অন্তরজ হচ্ছে 1/x। এটাকে যদি তুমি অন্তরজ করো তাহলে ডিডি এক্স অফ লন এক্স। আচ্ছা, প্রথমে দেখো লন এক্স এর অন্তরীকরণ, এটাকে এক্স ধরলে 1/x হবে, তাহলে পুরোটা বসে যাবে। যেহেতু এক্সটা এক্স ছিল না, এক্সটা এক্স ছিল না, এটাকে আবার করলে এক্স এর অন্তরজ হচ্ছে এ, তাহলে এ কাটাকাটি গেলে এটার অন্তরজ হবে 1/x। এটার অন্তরজ কত হবে? 1/x। আচ্ছা, এটার উত্তর তো আমরা পেয়ে গেলাম 1/x। এখন তোমাদের আমি একটা শর্টকাট টেকনিক শিখিয়ে দিই, সেটা হলো লন এক্স এর অন্তরজ যেমন 1/x, তোমার এখানে যদি যে কোনো একটা ধ্রুবপদ থাকে, লন এক্সও থাকে, লন বিএক্স থাকুক, লন 5x থাকুক, লন 11x থাকুক, 100x থাকুক, যে কোনো কিছু যদি থাকে সেটার অন্তরজ সবসময় 1/x হবে। কারণ কেন? এটা 1 বাই যদি এক্স হয়, এক্সকে আবার করলে আবার এ আসবে, তাহলে এ কাটাকাটি যাবে। এটা যদি 5x হয়, 1/5x হবে, তাহলে 5xকে আবার করলে 5 আসবে, তাহলে 5 কাটাকাটি যাবে। তাহলে লন এক্সের অন্তরীকরণ যেমন 1/x, তাহলে লনের সাথে এক্সের আগে যে কোনো ধ্রুবপদ থাকলে তার অন্তরজ সেম 1/x হবে। বুঝতে পারছো তো? আচ্ছা, এরপরে প্রশ্নটা, এটা অন্তরীকরণ থেকে আসছে, বলা হচ্ছে কি ওয়াই ইকুয়াল সাইন কিউব এক্স হলে ডিওয়াই ডিএক্স এর ভ্যালু কত? আচ্ছা, এটাকে আমরা অন্তরীকরণ করার আগে আমরা এটা একটু পাওয়ার আকারে লিখে নিতে পারি, সাইন এক্স কিউব। তাহলে দেখো এটাকে একবার যদি অন্তরীকরণ করো তাহলে ডিডি এক্স অফ ওয়াই। এখন দেখো প্রথমে কিউব আছে, তাহলে এক্স কিউবের অন্তরজ হচ্ছে কত? 3x স্কোয়ার, তাহলে 3x স্কোয়ার হবে। ঠিক আছে, যেহেতু এটা এক্স ছিল না, সাইনকে আবার করতে হবে। সাইন এক্সের অন্তরীকরণ হচ্ছে কত? কজ এক্স। অ্যান্সার আসছে কি 3 সাইন স্কোয়ার এক্স কজ এক্স। এই যে দেখো 3 সাইন স্কোয়ার এক্স কজ এক্স। আচ্ছা, এটা বুঝতে গেলে তোমাকে এক্স টু দি পাওয়ার এন এর অন্তরজের সূত্র জানতে হবে। সাইনের পাওয়ার যে কোনো সংখ্যা থাকতে পারে, কজের পাওয়ার যে কোনো সংখ্যা থাকতে পারে, তাহলে এটা যদি পাওয়ার থাকে তাহলে সর্বপ্রথম তোমাকে এক্স টু দি পাওয়ার এন এর অন্তরজ করে ফেলতে হবে। তাহলে এক্স টু দি পাওয়ার এন এর অন্তরজ কত? এন ইন্টু এক্স টু দি পাওয়ার n-1। তারপরে তুমি বাকিটাকে আবার করবা, রিপিট করবা। ঠিক আছে, এটাও অন্তরীকরণের একটা কনসেপ্ট। বলা হচ্ছে কি ওয়াই ইকুয়াল সেকেন্ড বার্স 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার হলে ওয়াই ওয়ান বাইর করো। তাহলে ওয়াই ওয়ান মানে কয়বার অন্তরীকরণ? একবার অন্তরীকরণ। আচ্ছা, এটা জানতে গেলে আমাদের একটা সূত্র সম্পর্কে ধারণা থাকতে হবে, সেটা হলো 2 tan ইনভার্স এক্সকে তুমি কি কি লিখতে পারবা? tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার লেখা যায়। তুমি সাইন ইনভার্সও লিখতে পারবা, সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এটাকে কস ইনভার্স আকারে লেখা যায়, কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাছাড়াও এদেরকে তুমি অন্যভাবেও লিখতে পারবা, যেমন তুমি যদি চাও যে কি টেন না লিখে কট লিখবা, তাহলে এটাকে কট ইনভার্স লিখবা, জাস্ট হরটা টেন উল্টে দিবা, হরটা লবে চলে যাবে, লবটা হরে চলে আসবে, 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2x। তারপরে সাইনের পরিবর্তে তুমি কোসেক ইনভার্স লিখতে পারবা, হরটা লবে যাবে, লবটা হরে আসবে, তাহলে কি হবে 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2x। এরপরে কসের পরিবর্তে তুমি সেকেন্ড ভার্সও লিখতে পারবা, সেকেন্ড ভার্স লিখলে কত লেখা যাবে? 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখো সেকেন্ড ভার্স কত আসতেছে, এই যে তোমার সেকেন্ড ভার্স 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ারকে তুমি 2 tan ইনভার্স এক্স লিখতে পারবা। সো এটাকে যদি 2 tan ইনভার্স এক্স লিখি তাহলে দেখো তো কি থাকতেছে, এখানে কি থাকতেছে দেখো তো, তাহলে y ইকুয়াল 2 tan ইনভার্স এক্স লিখতে পারবা। তাহলে বলো 2 তো থাকবে, tan ইনভার্স এক্সের অন্তরজ কত? tan ইনভার্স এক্সের অন্তরজ হচ্ছে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা সরাসরি সূত্র আর কি। তাহলে থাকে হচ্ছে কি 2 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে y ইকুয়াল সেকেন্ড ভার্স 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ারকে একবার অন্তরীকরণ করলে আমরা কি পাবো? 2 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, অর্থাৎ 2 tan ইনভার্স এক্সের অন্তরজ। পরীক্ষা যদি তুমি কখনো দেখো এখানে tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার অন্তরজ বের করতে বলছে, সেটার অ্যান্সার ওইটা হবে।
তুমি যদি কখনো দেখো সাইন ইনভার্স 2x ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার অন্তরজ বলছে, সেটার অ্যান্সারও 2 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার হবে। তুমি যদি দেখো কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার দেওয়া আছে, সেটার অ্যান্সারও সেম 2 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার হবে। তাহলে এই যে 6টা তোমার বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত আছে, প্রত্যেকটারকে যদি একবার তুমি অন্তরজ বের করো, প্রত্যেকটার রেজাল্ট হবে 2 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এটা মনে রাখলে তোমার জন্য বাকি এমসিকিউগুলো করা সহজ হয়ে যাবে। ওকে, 19 নম্বর প্রশ্নটা, এটা একটা বহুপদী প্রশ্ন, এটাও বৃত্ত থেকে আসছে। বলা হচ্ছে কি কোনো বৃত্তের কেন্দ্র 2,5 হলে এবং বৃত্তটা যদি এক অক্ষকে স্পর্শ করে, তাহলে বৃত্তের কেন্দ্রের কুটির ব্যাসার্ধ সমান বৃত্তটির ব্যাসার্ধ 5 একক, বৃত্তটির সমীকরণ হচ্ছে এত। তাহলে আমরা একটা অপশন টেস্ট করে দেখব। যেহেতু কেন্দ্র দেওয়া আছে, বৃত্তটাকে এক অক্ষকে স্পর্শ করে বলছে, এটার কেন্দ্র হচ্ছে ধরো 2,5, এটা হচ্ছে বৃত্তটার কেন্দ্র। এখন আমি যদি বৃত্তটাকে একটু আঁকি, এই বৃত্তটা ধরে নিলাম, এই বৃত্তটা হচ্ছে এটা কাকে স্পর্শ করে? এক অক্ষকে স্পর্শ করে। তাহলে বৃত্তটা এক অক্ষকে স্পর্শ করে। আচ্ছা, এক অক্ষকে স্পর্শ করলে আমরা কি বলতে পারি? এক অক্ষকে স্পর্শ করা মানে তার ব্যাসার্ধ হবে কেন্দ্রের কুটির পরম মানের সমান, তাই না? তাহলে এটার ব্যাসার্ধ আর হবে কেন্দ্রের কুটির পরম মানের সমান। তাহলে এখানে কেন্দ্রের কুটি কত? 5, তাহলে এটার ব্যাসার্ধ হচ্ছে 5 একক, তাই না? তাহলে এটার ব্যাসার্ধ কত একক? 5 একক। তাহলে ব্যাসার্ধ 5 একক, এটা ঠিক আছে। বৃত্তের কেন্দ্রের কুটি ব্যাসার্ধের সমান, এটাও ঠিক আছে। বৃত্তটির সমীকরণ, আচ্ছা কেন্দ্র আর ব্যাসার্ধ দেওয়া থাকলে বৃত্তের সমীকরণটা বের করার সূত্র তো জানো, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল কত? আর স্কোয়ার। এখানে জাস্ট মানটা বসিয়ে দাও, এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 5 হোল স্কোয়ার ইকুয়াল ব্যাসার্ধ যেহেতু 5 স্কোয়ার। এটাকে তুমি সূত্র করো, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 হবে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10y প্লাস 25 ইকুয়াল 25 হবে। দেখো উভয় পাশ থেকে 25 চলে যাবে, সো সাজায় লিখলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 10y প্লাস 4 ইকুয়াল 0 আসবে। দেখো এটা চলে আসছে না আমাদের? তাহলে তিনোটাই হচ্ছে এখান থেকে শুদ্ধ উত্তর। ওকে, এরপরে দেখো লাস্ট প্রশ্ন, এ বি সি ত্রিভুজের এ কোণ 75, বি কোণ 45 হলে সি ইজ টু বি সমান কত? এটাও ত্রিকোণমিতির একদম লাস্ট অধ্যায়ের একটা এমসিকিউ। এ কোণের মান 75 দেওয়া আছে, বি কোণের মান 45 দেওয়া আছে। তাহলে আমরা সি কোণ কত পাবো বলো তো? সি কোণ কত পাবো? সি কোণ পাবো হচ্ছে কি 180 থেকে যদি এই দুইটার যোগফলটা বিয়োগ করি, তাহলে আমরা অবশ্যই সি কোণের ভ্যালু পেয়ে যাব, এ কোণ প্লাস বি কোণ। তাহলে দেখো 180 মাইনাস এটা 75 আর 45, 75 আর 45 যোগ করো 120 হবে। তাহলে 120 যদি হয়, এটার সি এর কোণের ভ্যালু হচ্ছে কত? 60 ডিগ্রি। 60 ডিগ্রি, তাই না? ত্রিভুজের একটা সাইন সূত্র পড়ছো তোমরা, মনে আছে? এ ডিভাইডেড বাই সাইন এ ইকুয়াল বি ডিভাইডেড বাই সাইন বি ইকুয়াল সি ডিভাইডেড বাই সাইন সি। আমাদের যেহেতু সি ইস টু বি এর ভ্যালু বাইর করতে বলছে, তাহলে আমরা এই দুইটাকে সমান ধরলে হয়ে যাবে। সেখানে আছে সি ডিভাইডেড বাই সাইন সি ইকুয়াল বি ডিভাইডেড বাই সাইন বি। আচ্ছা, এখন দেখো তো এখান থেকে লিখতে পারবো সি ডিভাইডেড বাই বি ইকুয়াল সাইন সি ডিভাইডেড বাই সাইন বি। আচ্ছা, সাইন সি, এখানে সি কোণের মান কত? 60 ডিগ্রি। তাহলে সাইন 60 ডিগ্রির মান কত বলো তো? সাইন 60 ডিগ্রির মান হলো √3/2। এখানে বি কোণের ভ্যালু কত? 45 ডিগ্রি। তাহলে এখানে বি 45 ডিগ্রি বসা, সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2। আচ্ছা, এখানে থাকবে তাহলে কত? √3/√2। ভ্যালু আসবে কত? √3/√2। ঠিক আছে, এই যে আমাদের এটার মধ্য দিয়ে আমাদের হচ্ছে কি 20টা এমসিকিউ সমাধান করা হয়ে গেল। তাহলে প্রত্যেকটা এমসিকিউ আমি চেষ্টা করছি তোমাদের ব্যাখ্যা করে দেওয়ার জন্য। সো তোমাদের এই যে 20টা এমসিকিউর 20টা স্লাইড আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দিব। এই যে আমার নতুন একটা সাইকেল 3 শুরু হচ্ছে 2 নাম্বার ব্যাচের। এই সাইকেল 3তে আমি মোটামুটি জায়েন্ট 4টা চ্যাপ্টার পড়াবো। এই 4টা চ্যাপ্টারের মধ্যে কি কি আছে? যেমন দেখো যোগজীকরণ, বিন্যাস সমাবেশ, বৃত্ত, ফাংশন এবং ফাংশনের লেখচিত্র। এই সাইকেলের পেমেন্ট হচ্ছে কিন্তু শুধু 2500 টাকা। তুমি এই 4টা চ্যাপ্টার আমার কাছে এই 2500 টাকায় পড়তে পারবা। তোমরা যদি অন্য জায়গায় মান্থলি পড়ো, তাহলে দেখবা এই 4টা চ্যাপ্টার শেষ করতে মোটামুটি 5 মাস মতো সময় লাগবে। তাহলে তোমার কোর্সের পেমেন্ট হয়ে যাবে তখন 5000 টাকা। তুমি যদি আমার কাছে পড়ো শুধুমাত্র এই যে 2500 টাকায় তুমি এই সাইকেলটা পড়ে নিতে পারবা। তো আমি যেহেতু সাইকেল ওয়াইজ পড়াই, তো তুমি যদি চাও আমার এই 4টা অধ্যায় দরকার, আমি
আহ, তোমরা আমার কাছে পড়বা, তাহলে তোমরা অবশ্যই আমার ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবা এবং এই সাইকেলে তোমরা আগামী ক্লাস থেকে অংশগ্রহণ করতে পারবা। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।